ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবারের সাথে একসাথে বসে হাসি মুখে খাবার ভাগ করে নেওয়া। ঈদ মানে পুরনো কষ্ট ভুলে নতুন করে শুরু করার প্রতিশ্রুতি। ঈদ মানে ছোট শিশুর হাতে নতুন জামা আর মুখ ভরা হাসি। ঈদ মানে ত্যাগের মধ্যে দিয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, সবাইকে আপন করে নেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি আমার কি টপিকে হতে চলেছে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আপনারা গেস করেছেন। হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন। ঈদ সম্পর্কে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে এসেছি সেটা ঈদের ভিডিও। যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছে, গ্রামে থাকার কারণে আর কি নেটের সমস্যা ছিল, সেজন্য সময় মতো আপনাদের কাছে ভিডিওটি আমি শেয়ার করতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তার মানে এই নয় যে আমি আপনাদের মাঝে আমার ঈদ উদযাপনটি শেয়ার করব না, তা তো হতে পারে না। তো এই যে ঈদের আগের দিন থেকে ভিডিওটি শুরু করেছি, একটু একটু খন্ড নিয়ে আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তেলে কিছু একটা তৈরি করছি। এটা হচ্ছে কাঁঠালের বড়া রেসিপি। তো এটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আলাদা করে কাঁঠালের বড়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো তারপরেও আমি ছোট আকারে আপনাদের মাঝে একটু জানিয়ে দেই। এটা হচ্ছে আমাদের কাঁঠাল যেহেতু এখনো পাকেনি, তো গত বছরের আর কি ফ্রোজেন করা ছিল কাঁঠাল, ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। ফ্রোজেন যে কাঁঠাল ছিল সেটাই আর কি, যেহেতু ফ্রিজে রেখে লাভ নেই, কেননা আগামীকাল কুরবানি ঈদ হবে, সেই জন্য আর কি আমি ফ্রিজকে খালি করার জন্য ফ্রিজ থেকে সেই কাঁঠালগুলো, ব্লেন্ড করা কাঁঠালগুলো নিয়ে আমি একটা রেসিপি বানিয়ে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু একটু করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এই যে সন্ধ্যার নাস্তা, এটা হচ্ছে ঈদের আগের দিন, ঈদের আগের দিনের যে সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা হিসেবে বানিয়ে নিলাম কাঁঠালের বড়া রেসিপি। তার সাথে রয়েছে আমার শাশুড়ি মার হাতের তৈরি এই যে বড় বড় যে দেখতে পাচ্ছেন পাঁপড়, এই পাঁপড়গুলো আমার শাশুড়ি মার হাতে করা, তৈরি করা। আর তার সাথে রয়েছে আলুর চিপস, এগুলো আমার শাশুড়ি মার হাতে বানানো। আসলে পুরোটা এগুলো হোমমেড। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় এবং অনেক, দেখতে যেরকম সুন্দর খেতেও ঠিক সেরকম মজা হয়েছিল। তো এই ব্লগটি আমি শুরু করেছিলাম ঈদের আগের দিন সন্ধ্যাবেলা থেকে। তো এটা ছিল সন্ধ্যাবেলার নাস্তা। তো সেখান থেকে আমি একটু ভিডিও নিয়েছি। তারপরে এটা হচ্ছে ঈদের দিন সকালে, সকালে বলবো না, এটা হচ্ছে অনেক ভোরে ফজরের নামাজ আদায় করে আমরা চলে এসেছি রান্নাঘরে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার শাশুড়ি মা পরোটা বানাচ্ছে। তো আমার শাশুড়ি মা পরোটা বানাচ্ছে আর আমার বড় মেয়েও উঠে গেছে, আর ছোট মেয়ে এখনো ঘুমিয়ে রয়েছে। তো বড় মেয়ে যেহেতু উঠেছে, আমার শাশুড়ি মা বলেছে যে আসো সবাই হাতে হাতে কাজ করে নি। আপনারা দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে পরোটাগুলো বানিয়ে দিচ্ছে, একটা রুটি আকারে বানিয়ে দিচ্ছে। আর সেই রুটিটাকে আমার বড় মেয়েটা খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছে। স্লাইস করে অ্যাকচুয়ালি বলবো না, এটা ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছে। তো পরোটা যেহেতু আমার দুই মেয়ে পছন্দ করে, সেজন্য আমার শাশুড়ি মা বলছে যে একটু পরোটা বানাও, খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু গরুর মাংস, খাসির মাংস রান্না করবা আজ ঈদের দিন, তো পরোটা থাকলে মন্দ হয় না, এই জন্য আর কি পরোটা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আমার শাশুড়ি মা এবং আমার বড় মেয়ে পরোটা বানাচ্ছে, আর এইদিকে আমি গ্যাসের চুলায় চলে আসলাম। মাটির চুলাতে এখন যাইনি, এখন যেহেতু অনেক ভোর, এই জন্য ভোরের দিকে আর মাটির চুলা অন করতে গেলাম না, আমি গ্যাসের চুলায় অন করেছি। আমার শাশুড়ি মা বলছে যে এখন মাটির চুলাতে যাওয়ার কোনো দরকার নেই, তুমি এগুলো কাজ গ্যাসের চুলাতে সেরে নাও। সেই জন্য গ্যাসের চুলার এক পাশে আমি দুধ গরম করে নিচ্ছি, আমি এখানে সেমাই রান্না করব, আর এক পাশে আমি পরোটাগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন দুই চুলাই অন করে দিয়েছি যেন দ্রুত হয়ে যায়, যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঈদুল আজহার নামাজ আদায় করতে হবে। তো এই জন্য আর কি দ্রুত কাজ সেরে নিচ্ছি আমরা সবাই। এই যে সেমাই রান্নার জন্য আমি একটু নারিকেল কুচি রয়েছে, নারিকেল কুচি বলবো না, এটা হচ্ছে নারিকেল
কুড়ানো কুড়ানো নারকেল ছিল, সেটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের গরুগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। নিজেদের বাড়ির গাভীর দুধ থেকে এ ধরনের খাঁটি খাবার তো আর কখনো খেতে পাবো কিনা জানি না, কেননা শ্বশুর শাশুড়ি দুজনাই বয়স হয়ে যাচ্ছে। আমি কখনো এভাবে গরু পুষতে পারবো না। তো যাই হোক, কোরবানির ঈদে অনেকেই সেমাই পরোটা খায় না, কিন্তু আমি রান্না করি কারণ আমার পরিবারের সবাই পছন্দ করে। আর আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে কোরবানি না দেওয়া পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি, এমনকি আমার ছোট মেয়েরা, সবাই আমরা না খেয়ে থাকি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুগার ফ্রি ভাবে রান্না করার জন্য আমি জিরো ক্যাল দিয়ে আর কি সেমাইটা রান্না করে নিচ্ছি। এই তো আমি দুই রকমের সেমাই রান্না করেছি। এখানে একটা ছিল লাচ্চা আর একটা ছিল সেমাই। ঠিক আছে, আমি দুই ধরনের সেমাই রান্না করেছি। তো সেখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি, পুরোটাই সুগার ফ্রি রান্না করেছি। এটা ছিল ভোরবেলা, সেজন্য ভিডিওর কোয়ালিটি হয়তো কিছুটা খারাপ হতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন। আর এরই মধ্যে আমার শাশুড়ি মার সবগুলো পরোটা তৈরি করা শেষ। এখন আমি সবগুলো একটু একটু করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমার যেহেতু সেমাই রান্না হয়ে গিয়েছে, তারপরে আমি চুলার মধ্যে তেল দিয়ে আমি সুন্দর করে তেলটা গরম করে নিয়েছি। তারপরে একটা করে পরোটা আমি ভেজে নিব। দেখেন, চুলাতে দেওয়া মাত্র ফুলকো ফুলকো হয়ে পরোটাগুলো ফুলে উঠছে। অনেক সুন্দর আর কি পরোটাগুলো বানানো হয়েছে। আমার শাশুড়ি মা যখনই কোনো কিছু বানায়, দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়, অনেক ভালো হয়। আসলে অভিজ্ঞতারও একটা ব্যাপার রয়েছে। আমার শাশুড়ি মা অনেক অভিজ্ঞ পিঠাপুলির ব্যাপারে, এগুলো অনেক কিছু জানেন। ওনার কাছ থেকেই আমার হাতে খড়ি। আমার বাপের বাড়িতে আমি তেমন একটা রান্না বান্না কেন, আমি জীবনে কখনো চুলার আশেপাশেই যাইনি, কখনো আমাকে রান্না করে নেয়নি বা রান্না করিনি। যা হাতে খড়ি, যা কিছু শিক্ষা, সব আমার শাশুড়ি মার কাছে। গোস টু ক্রেডিট মাই শাশুড়ি মা। তো এই তো, টেবিলে অলরেডি খাবার রেডি করে রেখেছি। কুরবানি না হওয়া পর্যন্ত আমরা কেউই খাবো না, কিন্তু খাবারটা রেডি করে রাখা খুবই জরুরি। কেননা কুরবানি করে এসে কিছুটা খেয়ে কুরবানির কাজ না করলে অনেক সমস্যায় পড়তে হবে, কেননা রান্না শেষ করতে সেই তো অনেক দুপুর হয়ে যায়। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ডায়াবেটিসের রোগী, বলতে গেলে একটু ডায়াবেটিসের সমস্যা রয়েছে, সেই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার খাওয়াটা খুবই জরুরি। এজন্য আমি আমার সময়ের তালে কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এই তো, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আটা মিক্সড করে নিচ্ছি। এই আটা দিয়ে আজকে আমি চিতই পিঠা করব। তো চিতই পিঠা বললে অনেকটা ভুল হবে, কেননা আমার দুই মেয়ে চিতই পিঠার চাইতে খুব বেশি পছন্দ করে সাতপুতি পিঠা। এই সাতপুতি পিঠা আপনারা হয়তো অনেকে অনেক নামে ডাকেন বা অনেক নামে চেনেন, হয়তো আমার কথাতে বুঝতে পারছেন না। তবে যখন আপনাদের আমি দেখাবো অ্যাকচুয়ালি সাতপুতি পিঠাটা অ্যাকচুয়ালি কাকে আমি বোঝাচ্ছি, ঠিক তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে সাতপুতি পিঠা। তখন আপনারা আমার কথার সাথে মিল রেখে বলতে পারবেন। তো এই যে তারপরে আমি মাটির চুলাতে চলে আসলাম। যেহেতু এটা গ্যাসের চুলাতে করতে গেলে খুব একটা ভালো হবে না। চিতই পিঠা গ্যাসের চুলাতে খুব ভালো হয়, বাট এই সাতপুতি পিঠাগুলো গ্যাসের চুলাতে খুব একটা ভালো হতে চায় না। তো আমি মাটির চুলাতে চলে আসলাম, বিসমিল্লাহ বলে শুরু করলাম। এই যে এইগুলো হচ্ছে সাতপুতি পিঠা। আপনার চিতই পিঠার মতো করেই আর কি মিক্সড করতে হয় আটাগুলো, একটু আটাতে লবণ দিয়ে গরম পানি দিয়ে মিক্সড করতে হয়। তারপরে এই তো এই খোলা পাওয়া যায়, মাটির খোলা বলি আমরা। তো এই মাটির খোলাতে খুব সুন্দর করে আমি সাতপুতি পিঠা এজন্য বলা হয় বিশেষত, কারণ হচ্ছে এখানে 7টা খোপ থাকে। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টা খোপ, অনেকটা 7টা থাকে, সেখান থেকে নামকরণ হয়েছে সাতপুতি পিঠা। আমি যদিও খুব একটা জানি না, যেটুকু জানি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মার হাতের তৈরি মাটির চুলাতে আজ আমি পিঠা তৈরি করছি ঈদের দিন। আলহামদুলিল্লাহ, এই যে আমার একবার পিঠা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে চুলা থেকে আর কি মাটির খোলা থেকে উঠে যাচ্ছে। একটু একটু করে আমি সবগুলো পিঠা আপনাদের দেখানোর জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি সবগুলো পিঠা এখন একে একে তুলে নিব। এই যে একবার অলরেডি আমি তুলে নিয়েছি, তারপরে এরকম ভাবে পর্যায়ক্রমে আমি পিঠাগুলো করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক পিঠাগুলো হয়ে যাচ্ছে। মাটির চুলাতে একটা বিশেষ সুবিধা, যে খুব দ্রুত কাজ হয় এবং মাটির চুলায় রান্না করলে খাবারের টেস্ট
দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে যায়। তো দেখেন আমি একবার পিঠা করে নিয়েছি, তারপর দ্বিতীয়বার আবার পিঠা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি মাটির খোলাতে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠা করে নিচ্ছি। তো ভিডিও আসলে পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আর আপনারাও বিরক্ত হয়ে পড়বেন। তো যেহেতু আমি ঈদের দিনের ভিডিওটা শেয়ার করছি, এই জন্য একটু একটু করে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে একটু হলেও ভিডিওটা বড় হয়েছে। তো আপনাদের সকলকে বলবো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এক এক করে সব কাজগুলো সিরিয়ালে শেষ করে নিলাম নামাজের আগে। তারপর এই তো ঈদের নামাজ আদায়ের জন্য শত শত মুসল্লিরা ঈদগাহ ময়দানে যাচ্ছে সারি সারি হয়ে ঈদের নামাজ আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ আদায় করার জন্য সবাই জমায়েত হয় ঈদগাহ ময়দান। তারপরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কোরবানির নিয়তে কেনা হয়েছে এই খাসিটি। একটা গরু ভাগে আছে আর হচ্ছে এই খাসি আমরা কোরবানি করব। তো দেখা যাচ্ছে যে গরুটার কোনো রকম ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কেননা অন্য মানুষের বাসায় ছিল, সেজন্য ওর কোনো ভিডিও ফুটেজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কোরবানি মুসলমানদের সবচেয়ে বড় ত্যাগের উৎসব। কোরবানি শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এক মহান আত্মত্যাগ ও আল্লাহর প্রতি গভীর আনুগত্যের প্রতিচ্ছবি। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য কুরবানি ঈদ শুধু একটি আনন্দ উৎসব নয়, বরং এটি আত্মশুদ্ধি, সহানুভূতি এবং ত্যাগের এক মহান শিক্ষার বার্তা বহন করে। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে পালন করা হয় ঈদুল আজহা, যাকে আমরা সাধারণভাবে কোরবানির ঈদ বলি। এটি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে নিজ পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। এই ঘটনাই এই ঈদের মূল প্রেরণা। ঈদের অন্যতম বড় অংশ হচ্ছে কুরবানি। কুরবানির মাধ্যমে আমরা শুধু মাংস ভাগাভাগি করি না, বরং ভালোবাসা, সহানুভূতি এবং সমাজের প্রতি দায়িত্ববোধও ভাগাভাগি করি। এই দিনটিতে গরিব অসহায়দের সঙ্গে এক হয়ে আনন্দ ভাগ করে নেওয়াই ঈদের আসল সৌন্দর্য। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য এক ত্যাগের মহা উৎসব। এই দিনে আমরা স্মরণ করি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম এর সেই মহান আত্মত্যাগের কথা। আল্লাহর প্রতি তাদের নিষ্ঠা ও আনুগত্যই আমাদের শিক্ষা দেয় কিভাবে নিজের প্রিয়তম জিনিসটি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে হয়। তো যাই হোক, অফ ক্যামেরায় কুরবানি করে সকালের নাস্তা সেরে কুরবানির মাংস 3 ভাগ করে আত্মীয় স্বজন, দরিদ্র অসহায় এবং নিজের পরিবারের জন্য রেখে দিলাম। তারপর যেটুকু রান্না করব সেটুকু রান্নার জন্য এই যে মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খাসির মাংস রান্না করতেছি। আর গরুর মাংসের কোনো চিত্রই আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, কেননা গরুর যেখানে কুরবানি হয়েছে সেখানে আর কি আমার হাজবেন্ড যেতে পারছিল না। খাসির সাথে আর কি পুরোটা সময় ছিল। তো আমার শ্বশুর ওখানে গিয়েছিল, আর আমার শ্বশুরকে তো মোবাইল ফোন দিতে পারি না। তো যাই হোক, গরুর কোনো অংশ আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, তো আমি আগেই দুঃখিত বলেছি। তো দেখতেই পাচ্ছেন আমি মাটির চুলাতে রান্না করছি। আসলে মাংসটা যেরকম লোভনীয় হয়েছিল দেখতে, তার চাইতে খেতে টেস্টি হয়েছিল। তো এমনিতেই কুরবানি মাংস অনেক টেস্টি হয়, তারপরে আরো মাটির চুলাতে রান্না, তাহলে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো যাই হোক, কুরবানির ঈদ কেবল উৎসবের দিন নয়, এটি একজন মুসলমানদের ইমানের পরীক্ষা। এই দিন আমরা শিখি কিভাবে নিজের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে আল্লাহর আদেশকে প্রাধান্য দিতে হয়। এই আত্মত্যাগ ও হৃদয়ের বিশুদ্ধতা ঈদুল আজহাকে করে তোলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এটাই ছিল আমার ঈদুল আজহা দিনের কিছু ঝলক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ঈদের মুহূর্তগুলো কেমন কেটেছে তা কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।